সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ক্লাস নিচ্ছি। আমার পরিচয়, আমি ডিজিটাল কন্টেন্টে ক্লাস নিচ্ছি। আমার পরিচয় আমার এই কন্টেন্টের মধ্যেই রয়েছে। তারপরেও অনেকেই আমাকে চেনো, অনেকেই চেনো না। আমি মধুসূদন, সহকারী শিক্ষক বিজ্ঞান, সখীপুর PM পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। প্রজেক্টের দিকে আমরা এই সংকটময় সময়ে সবাই ঘরে থাকব এবং যার যার অবস্থান থেকে আমরা সতর্কতা থাকব, ভয় পাব না। করোনা থেকে মুক্ত পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখা। পাচ্ছে না। সখীপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমার পরিচয়, আমি মধুসূদন, সহকারী শিক্ষক বিজ্ঞান, সখীপুর PM পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ দুইটি কোষ, একটি উদ্ভিদ কোষ আর একটি প্রাণী কোষ। আমরা জানি প্রতিটি জীবের দেহ কোষ নিয়ে গঠিত। এখানে আমরা যে সমস্ত ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ব্যাকটেরিয়া, নস্টক, অ্যামিবা, ডায়াটাম। এগুলি সবই, এদের দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত। এরা সবাই এককোষী জীব। এরপর আমরা দেখতে পাচ্ছি ছবিতে অসংখ্য জীব, অর্থাৎ একটি বনের বাস্তুতন্ত্র। এখানে প্রত্যেকটি জীব অসংখ্য কোষ দ্বারা গঠিত, তাই এরা সকলেই বহুকোষী জীব। কি দেখতে পাচ্ছ? ডিম, বাচ্চা, মুরগি। কোনটি আগে, নাকি ডিম আগে না মুরগি আগে? আজকে আমরা এই বিতর্কে যাব না। আমরা শিখব একটি নিষিক্ত ডিম্বাণু থেকে কিভাবে, অর্থাৎ এককোষী জাইগোট থেকে কিভাবে লক্ষ লক্ষ কোষ বিশিষ্ট বিশাল জীব দেহ গঠিত হয়ে থাকে। কি মনে হচ্ছে? হ্যাঁ, কোষ বিভাজনের ফলে। তাহলে আজকের পাঠ কোষ বিভাজন। এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে কোষ বিভাজন সংজ্ঞা বলতে পারবে, কোষ বিভাজন প্রকারভেদ করতে পারবে, অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাখ্যা করতে পারবে, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা জেনে নেই কোষ বিভাজন। আমরা দেখতে পাচ্ছি একটি কোষ বিভাজনরত অবস্থায় রয়েছে। এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব, সব ক্ষেত্রে নানা ধরনের কোষ বিভাজন দেখা যায়। এগুলি কোনোটির দেহবৃদ্ধি ঘটায়, কোনোটি জননকোষ সৃষ্টি করে, আবার কোনোটি দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। তাহলে কোষ বিভাজনের সংজ্ঞাটা কী হবে? যে প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তাকে কোষ বিভাজন বলে। অর্থাৎ একটি কোষ থেকে একাধিক কোষের সৃষ্টি করবে, সেটি হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন, জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়, যথা অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন। আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে এবারে একটু জানব। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি অ্যামাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ রয়েছে, এর নিউক্লিয়াস রয়েছে। প্রথম অবস্থায় এই কোষের নিউক্লিয়াস আকারে বড় হবে। পরবর্তীতে গিয়ে দেখা যাবে এই নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলি নির্দিষ্টভাবে সজ্জিত হবে। কিছুক্ষণ পরে এই ক্রোমোজোমটি উভয় প্রান্ত, নিউক্লিয়াসটি উভয় প্রান্ত মোটা হবে, মাঝখানে সরু হবে, অর্থাৎ ডাম্বেল আকার ধারণ করবে। কিছুক্ষণ পরে এই ক্রোমোজোমটি বিভক্ত হয়ে 2টি অপত্য ক্রোমোজোম তৈরি করবে। একই সাথে কোষের এই সাইটোপ্লাজম অংশ আস্তে 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 সংকুচিত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি করবে।
এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটি ঘটে থাকে এক্ষেত্রে নিউক্লিয়াস এবং এই কোষের সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়, কোনো প্রকার জটিল পদ্ধতি অনুসরণ না করে। এজন্য এই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। এই অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে এককোষী জীব, ব্যাকটেরিয়া, ইস্ট এবং অ্যামিবার ক্ষেত্রে এই ধরনের কোষ বিভাজন ঘটে থাকে। আমরা দেখি অ্যামাইটোসিস কোষ বিভাজনের ফলাফল কি হতে পারে। এককোষী জীবে ঘটে, একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়, একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়ে থাকে। এই বিষয়গুলি অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে অবশ্যই ঘটবে এবং মনে রাখতে হবে। এককোষী জীবগুলি অ্যামাইটোসিস পদ্ধতির ফলাফল কি? এককোষী জীবগুলি এই প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এবারে আসো মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে ঘটে। একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়, একে পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। আমি এখানে একটু আলোচনা করছি। অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ছিল অপ্রকৃত নিউক্লিয়াস যুক্ত, যেগুলি কোষ সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়, তাদের ক্ষেত্রে ঘটে অ্যামাইটোসিস। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত এবং জীবের দেহকোষে ঘটে। অ্যামাইটোসিসের সাথে মাইটোসিসের একটি সাদৃশ্য রয়েছে, একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। এটি অ্যামাইটোসিসেও হয়, এটি মাইটোসিসেও হয়। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, কারণ ওতে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়। কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এটি পরোক্ষ কোষ বিভাজন, কারণ মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসটি একটি জটিল এবং ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে এবং ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। অর্থাৎ মাতৃকোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকবে, অপত্য কোষে তার সমগুণ সংখ্যক ক্রোমোজোম থাকবে। এজন্য একে সমীকরণিক বিভাজন বলা হয়ে থাকে। অনেক সময় তোমাদের অনুধাবন কোশ্চেন হতে পারে, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? মূল কথাটা হচ্ছে যে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান এবং সমগুণ সম্পন্ন হয়ে থাকে। ফলে কি হয়? মাইটোসিস কোষ বিভাজনের ফলাফল কি? ফলে প্রাণী এবং উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটে। এবার আসো মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়। মাইটোসিস কোষ বিভাজন জীবের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে হয়, যেমন ভ্রূণ মুকুল, ভ্রূণ কাণ্ড, ফুল, এগুলি ফুলের কলিতে। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের অযৌন জননের সময়। এগুলি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে না, সেক্ষেত্রে আমরা দেখব মাইটোসিস কোষ বিভাজন কোন কোন কোষে ঘটে না। প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ু কোষ অর্থাৎ নিউরনে ঘটে না। স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি এবং অনুচক্রিকায় এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। উদ্ভিদের স্থায়ী টিস্যুতেও মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। এবার আসো মাইটোসিস কোষ বিভাজনের একটি ভিডিও চিত্র আমরা দেখি। কি খবর? অর্থাৎ ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে এক্ষেত্রে। এই সাউন্ডটা কি আসতেছে? ওই সাউন্ডটা আসতেছে না? ল্যাপটপ থেকে সাউন্ড যাচ্ছে।
আমার এখান থেকে যাচ্ছে। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে এই সেন্ট্রোসোমটি অ্যাস্টার রে উৎপন্ন করে স্পিন্ডল যন্ত্র তৈরি করবে। ওই সাউন্ডটাকে আসে? কি খবর? এভাবে মাইটোসিস কোষ বিভাজনের সমাপ্তি ঘটে থাকে। এবারে আমরা তোমাদের বইয়ের আলোচনার সুবিধার্থে আমরা এটাকে ধাপে ধাপে বিন্যস্ত করব। প্রথম ধাপ প্রোফেজ, এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়, ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে, ফলে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে খাটো ও মোটা হয়ে থাকে। আমরা এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখছি সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এটি অনেক সময় নিয়ে ঘটে। নিউক্লিয়াস আকারে বড় হয়, এই নিউক্লিয়াসটি আকারে অনেক বড় হয়েছে দেখতে পাবে, এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পাচ্ছে। এই যে নিউক্লিয়াসের ভিতরে পেঁচানো সুতার মতো বংশগতীয় বস্তু রয়েছে, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। কিন্তু এই প্রোফেজ ধাপে এগুলি পানি বিয়োজিত হয়ে খাটো সংকুচিত হয়ে নিউক্লিয়াসের ভিতরে স্পষ্ট হয় ক্রোমোজোম, তখন এদেরকে আমরা বলবো ক্রোমোজোম। এর পরের ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। এই ধাপটি স্বল্পস্থায়ী ধাপ, খুব তাড়াতাড়ি ঘটে থাকে। এক্ষেত্রে এই যে নিউক্লিয়ার মেমব্রেন আর এই নিউক্লিওলাসটা আস্তে 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 বিলুপ্তি হয়ে যাবে। আর কি হবে? স্পিন্ডল তন্তু গঠন করবে। এই যে প্রাণীকোষের যে সেন্ট্রোসোম ছিল, সেটি প্রোটিন জাতীয় তন্তু গঠন করে অ্যাস্টার রে তৈরি করবে, এবং মাঝখানে প্রশস্ত থাকবে, উভয় প্রান্তে সরু থাকবে, এবং এটিকে বলা হবে স্পিন্ডল যন্ত্র। আর স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলি থাকবে, এই তন্তুগুলিকে বলা হবে স্পিন্ডল তন্তু। খেয়াল করলে দেখবে এই স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ার অংশ যুক্ত থাকে। যে সমস্ত স্পিন্ডল তন্তুর সাথে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে বলা হবে ক্রোমোজোমাল তন্তু। খেয়াল করবে কোনো কোনো স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোম আছে, কোনো কোনোটাই নাই। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত থাকবে। এর পরের ধাপ হচ্ছে মেটাফেজ। এই ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল অবস্থান করে। এই যে স্পিন্ডল যন্ত্রের মেরু অঞ্চল, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করবে। এরপরে কি করবে? ক্রোমোজোমগুলো সবচেয়ে স্পষ্ট হবে, খাটো এবং মোটা হবে। ক্রোমোজোমগুলির দুটি ক্রোমাটিড, প্রত্যেকটি ক্রোমোজোমের এই যে ক্রোমাটিড, এই যে সেন্ট্রোমিয়ার, এই যে ক্রোমাটিড, এই যে সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিডগুলি স্পষ্ট হয়ে যাবে। পরের ধাপ অ্যানাফেজ। এই ধাপে
ক্রোমোজোমগুলি বিভক্ত হয়ে যাবে। এক্ষেত্রে অপত্য ক্রোমোজোমের তৈরি করবে। অপত্য ক্রোমোজোমের ক্ষেত্রে অ্যানাফেজ ধাপ সমাপ্ত হলে অপত্য ক্রোমোজোমগুলি এই মেরুর স্পিন্ডল তন্তুগুলি সংকুচিত হতে থাকবে, ফলে এগুলি মেরুর দিকে চলবে। মেরুর দিকে চলার সময় এই সেন্ট্রোমিয়ার সামনে থাকবে, ক্রোমাটিড অংশ পিছনে থাকবে। এরপর ক্রোমোজোমগুলো সংকুচিত হবে এবং দেখতে ইংরেজি ভি, জে, এল এবং আই আকৃতি বিশিষ্ট হবে। এরপরের ধাপের নাম হচ্ছে টেলোফেজ। অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছাবে। এখানে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছেছে। এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে এই যে ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোমকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, প্রাণীকোষের ক্ষেত্রেও নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাসটা তৈরি হবে। মনে রাখতে হবে অ্যানাফেজ ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়, কিন্তু টেলোফেজ ধাপে এসে অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে থাকে এবং এটি সর্বশেষ ধাপ। এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু লম্বা আকার ধারণ করে পরস্পর থেকে জট পাকিয়ে। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই টেলোফেজ ধাপটি প্রোফেজ ধাপের বিপরীত ধাপ। আমরা প্রোফেজ ধাপে নিউক্লিয়ার রেটিকুলামগুলো পানি বিয়োজিত হয়ে সংকুচিত খাটো মোটা হয়ে ক্রোমোজোম তৈরি করেছিল। এক্ষেত্রে ক্রোমোজোমগুলি আবার পানি গ্রহণ করে সরু সুতার মতো জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করবে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করবে এবং টেলোফেজ ধাপের সমাপ্তি ঘটবে। এরপরেই শুরু হবে সাইটোকাইনেসিস ধাপ। আমরা যদি একটি সংক্ষিপ্তভাবে মাইটোসিস কোষ বিভাজনটি লক্ষ্য করি, নিউক্লিয়াস প্রস্তুতি নিচ্ছে, এটাকে বলা হবে ইন্টারফেস। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের প্রধান যে ধাপ ক্যারিওকাইনেসিস, সেক্ষেত্রে এই নিউক্লিয়াস একটা প্রস্তুতি নেয়, সেটাকে বলা হবে ইন্টারফেস। ইন্টারফেসের পরেই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা ছিল প্রোফেজ। প্রোফেজের পরে প্রোমেটাফেজ হচ্ছে, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাসটা বিলুপ্তি হয়ে যাচ্ছে। প্রোমেটাফেজ ধাপ চলছে। এবারে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। দেখো এই যে ক্রোমোজোমাল সেন্ট্রোমিয়ারকে ধরছে স্পিন্ডল তন্তু, তাহলে এটার নাম ক্রোমোজোমাল তন্তু। এখন এটা হচ্ছে মেটাফেজ ধাপ। এই ধাপটি হচ্ছে মেটাফেজ। মেটাফেজের পরেই হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপ। এই ধাপে যে অপত্য ক্রোমোজোমগুলো কিন্তু এদিকে চলে আসছে। অপত্য ক্রোমোজোম যেই মাত্র ক্রোমোজোমগুলো মেরুতে এসে পৌঁছাবে, ঠিক তখনই অ্যানাফেজ ধাপ শেষে টেলোফেজ তৈরি হবে, নতুন নিউক্লিয়াস তৈরি হয়েছে। এবং ক্যারিওকাইনেসিস শেষ করে সাইটোকাইনেসিস শুরু হয়েছে এবং দুটি নতুন কোষের সৃষ্টি করবে। এভাবে মাইটোসিস কোষ বিভাজনের সমাপ্তি ঘটে থাকে। তাহলে আমি চেষ্টা করেছি মাইটোসিস কোষ বিভাজনটিকে তোমাদের বোঝার সুবিধার্থে আলোচনা করার জন্য। এবারে এই বন্ধের মধ্যে তোমরা যখন বাড়িতে থাকবে, একটি বাড়ির কাজ লিখে নাও সবাই। বাড়ির কাজ, বাড়ির কাজ মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি পর্যায়সমূহ চিত্রসহ পোস্টার কাগজে শ্রেণীতে উপস্থাপন করবে। এটি হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। তবে মাইটোসিস কোষ বিভাজন, এই কোষ বিভাজন টপিকস থেকে তোমাদের পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক কোশ্চেনের মধ্যে থাকতে পারে কোষ বিভাজন কাকে বলে, জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে থাকতে পারে কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজন কত প্রকার, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, মিওসিস অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। অনুধাবন কোশ্চেনের মধ্যে থাকতে পারে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলতে কি বোঝায়, মাইটোসিস কোষ বিভাজন বলতে কি বোঝায়, অ্যামাইটোসিস এবং মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, মাইটোসিস কোষ বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন, মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, কোথায় কোথায় ঘটে না। এগুলি হচ্ছে অনুধাবন কোশ্চেন।
প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে তোমাদের হতে পারে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য লিখো, মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়গুলির চিত্র দিয়ে বলতে পারে যে এই চিত্রের কি কি বৈশিষ্ট্য বা এক্ষেত্রে কি ঘটেছে। এই ধরনের প্রয়োগমূলক কোশ্চেন হতে পারে। এখানে উচ্চতর চিন্তন দক্ষতায় যে প্রশ্নগুলি হতে পারে, একটি ধাপের সাথে অন্য একটি ধাপের পার্থক্য আসতে পারে, মাইটোসিসের সাথে অ্যামাইটোসিসের পার্থক্য আসতে পারে, এগুলি হচ্ছে উচ্চতর চিন্তন দক্ষতার কোশ্চেন। এছাড়াও এখানে অনেক নৈবেত্তিক প্রশ্ন হয়ে থাকে। তাহলে স্কুল খুললে তোমরা এই বাড়ির কাজটি তোমরা স্কুলে তোমাদের শ্রেণী শিক্ষক আছে তার নিকট জমা দেবে। পৃথিবীটা অনেক সুন্দর, এই সুন্দর পৃথিবীতে আমাদের বেঁচে থাকতে হবে। এই করোনার এই পরিস্থিতিতে একটু সচেতন হলেই, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই এই পৃথিবীটাকে আরও সুন্দর করতে পারবো। সকলকে ক্লাসটি উপভোগ করার জন্য ধন্যবাদ এবং ঈশ্বর সকলের মঙ্গল করুক। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো থাকবে সকলে।